আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাউস্টেন আয়োজিত এইচএসসি ম্যানেজমেন্ট কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাত হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে, আর আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম। তো এই ম্যানেজমেন্ট কোর্স জুড়ে আমি তোমাদের সাথে থাকব। তো আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসার মৌলিক ধারণা নিয়ে। তবে শুরু করার আগে তোমাদেরকে ম্যানেজমেন্ট বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত, যখন আমি ইন্টার স্টুডেন্ট ছিলাম তখন ব্যবস্থাপনা বিষয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করতাম সেটা হচ্ছে এই ম্যানেজমেন্টটা আমরা একদম পরীক্ষার আগে পড়তাম, কারণ অ্যাকাউন্টিং আরও যেগুলো সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলোর ভিড়ে আমরা ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো পড়তে পারতাম না। এই কারণে যেটা হতো, আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়তাম। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করতাম সেটা হচ্ছে আমরা এমসিকিউ এর উপর বেশি ফোকাস দিয়ে ফেলতাম। এমসিকিউর উপর ফোকাস দিতে যেটা হতো, আমাদের সিকিউতে মার্কটা কমে আসতো। সিকিউ তো 70 মার্কস, তো 70 মার্কসের মধ্যে একটা সৃজনশীলে আমরা যদি অ্যাভারেজ মার্কিং চিন্তা করি, তো প্রথমটাতে যদি আমরা 1-এ 1 ধরেও নিই, দ্বিতীয়টাতে ধরো তোমাকে 1-এ 2-এ 2 দিল, আর তৃতীয়টাতে তোমাকে 2 দিবে, আর চতুর্থটাতে তোমাকে 2 দিবে, সো 7। তো 7 মার্ক করে যদি তোমরা প্রত্যেকটা সিকিউতে পাও এবং 60টা সিকিউতে তোমাদের নাম্বার হবে 49, সো তোমরা এখানে এ প্লাসটা মিস করতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো? এক্ষেত্রে তোমাদের কাজটা হবে, আমরা এমসিকিউর উপর ফোকাস না দিয়ে আমরা হচ্ছে সিকিউর উপর আমাদের মেইন ফোকাসটা রাখবো। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখা জরুরি, আমরা কোনো সময় মুখস্থ করব না। ম্যানেজমেন্ট যেহেতু একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা থিওরির উপর বেশি ফোকাস দিই এবং বইয়ের যে গদ বাঁধা বুলি আছে ওইটা আওড়াই। সো আমরা আমাদের ব্রেনটাকে বেশি প্রেশার দিয়ে ফেলি এবং আমাদের যে মেইন কনসেপ্টগুলো ওইগুলো আমাদের ক্লিয়ার হয় না। সো আমরা এই পুরা কোর্সটি জুড়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কনসেপ্ট ক্লিয়ারিংয়ের উপরে বেশি ফোকাস দিব অ্যান্ড এমসিকিউ যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাই। ওকে, তো আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনার মৌলিক ধারণা নিয়ে। তো ব্যবস্থাপনার মৌলিক ধারণাতে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ব্যবসার ধারণা, ব্যবসার প্রকৃতি অর্থাৎ ব্যবসায় কী কী প্রকার হতে পারে, ব্যবসার আওতা বা পরিধি অর্থাৎ ব্যবসায়টি কত পরিধি নিয়ে বিস্তৃত অর্থাৎ এর মধ্যে কী কী ইনক্লুডেড থাকতে পারে। তারপরে আমরা শিল্পের সংজ্ঞা শিখব, বাণিজ্যের সংজ্ঞা শিখব এবং বাণিজ্যের প্রকারভেদও শিখব। তারপরে প্রত্যক্ষ সেবা কি, কাকে বলে এবং কোথায় প্রয়োগ করা হয় প্রত্যক্ষ সেবা। তারপরে ব্যবসার কার্যাবলী অর্থাৎ ব্যবসার কাজগুলো কী কী সেটা আমরা আলোচনা করব। তারপরে সামাজিক ব্যবসা কী এবং অবশেষে আমরা হচ্ছে সৃজনশীল আর এমসিকিউ নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি। এখন আমরা দেখব ব্যবসার ধারণা বলতে আমরা মূলত কি বুঝি। তো তোমরা যখন একটা ব্যবসা নিয়ে চিন্তা করো, ধরো তোমাদের যে এলাকার যে লোকাল বিজনেসগুলো আছে সেগুলোতে তোমরা যদি ফোকাস করো, সেখানে তোমার কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে, তারপরে বৈধতা থাকে। তো এই তিনটা জিনিসে তোমাদের উপর মানে মূলত ফোকাস করতে হবে যে ব্যবসায় কি, ব্যবসায় প্রথমত তোমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। তারপরে সেকেন্ড কোন বিষয়টার উপর আমরা ফোকাস করব সেটা হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ বৈধতা থাকবে ব্যবসায়, তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই থাকতে হবে। এই তিনটা পয়েন্টের কোনো পয়েন্ট যদি মিসিং থাকে তাহলে সেটাকে আমরা বিজনেস বলতে পারবো না। এখন তোমরা যদি ধরো আমরা যদি অ্যালকোহল সেল করি, তাহলে অ্যালকোহল সেল করাটা কি বাংলাদেশের নিয়মে কি বৈধ? না, নিশ্চয়ই এটা বৈধ না। সো এইটাকে আমরা ব্যবসায় বলতে পারবো না, এটা একটা ক্রাইম। ওকে, সো একটা ব্যবসায় হতে গেলে তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এই তিনটা পয়েন্টের উপর যদি তোমরা ফোকাস দাও তাহলে আমরা ব্যবসার সংজ্ঞাটা ঠিকঠাক মতো শিখতে পারবো। তাহলে প্রথম পয়েন্টটা কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। সেকেন্ড পয়েন্টটা কি, তোমার বৈধতা থাকতে হবে। অ্যান্ড থার্ড পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে হবে। তো ব্যবসাটা মূলত আমরা যদি ইন কনক্লুশন করি তাহলে কি দাঁড়ায়, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ব্যবসায় বলে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি অর্থনীতি সংশ্লিষ্ট না হয়, অনেক চ্যারিটি ডিপার্টমেন্ট আছে যেখানে হচ্ছে তোমার ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, ঠিক আছে, তো সেগুলোকে আমরা কিন্তু ব্যবসা বলতে পারি না। ওকে, তো আশা করি তোমাদের ব্যবসা ধারণাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে মুভ করব। ওকে, তো ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি? তো ব্যবসায় মূলত প্রথমে যেটা বললাম, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং ব্যবসার ঝুঁকি ও অনিশ্চয়তা থাকবে। ঝুঁকি ও অনিশ্চয়তা ছাড়া ভাই কোনো ব্যবসায় হয় না। তুমি যেই ব্যবসায় বলো না কেন,
মুদি দোকানে রিস্ক কম কিন্তু রিস্ক আছে। ওর মুদি দোকানে যদি এই যে কোভিড-19 একটা সিচুয়েশন গেল, ওই সিচুয়েশনে কি তোমার বেচা কেনা অফ হয়ে গেছিল না? 8টা থেকে সন্ধ্যা বা বিকাল পর্যন্ত ওদের ব্যবসা কার্যক্রমটা পরিচালনা করছিল। সো ওই সময় কিন্তু তাদের সেল কম হয়ে গিয়েছিল, বা যে কোনো একটা অকারেন্স ঘটতে পারে, তাদের দোকান থেকে চুরি হয়ে যেতে পারে। সো যেই ঝুঁকি সব ব্যবসার সাথে ইনক্লুডেড, কিন্তু কোনো ব্যবসা হয়তো বা ঝুঁকি কম এবং কোনো ব্যবসায় ঝুঁকি বেশি। ঝুঁকি কম কোন ব্যবসাগুলোতে? ঝুঁকি কম হচ্ছে তোমার মুদি দোকান বলো বা কাপড়ের যে কোনো দোকান বলো, ওইগুলোতে ঝুঁকি কম। বা ফার্মেসির দোকান বলতে পারো, ফার্মেসি। এই পণ্যগুলো আমাদের ডেইলি লাইফে দরকার হয়। সো এই পণ্যগুলো আমাদের যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য, সো এইগুলোতে আমাদের ঝুঁকি কম, কিন্তু এটাতেও আমার ঝুঁকি বিদ্যমান। সো ঝুঁকি ও অনিশ্চয়তা সব ব্যবসায় তোমার ইনক্লুডেড থাকবে। আর ঝুঁকি বেশি কোনগুলোতে? যেমন আমরা যখন তোমার বড় ধরনের কোম্পানি যখন ইনভেস্ট করে বা শেয়ারে ইনভেস্ট করে, তখন ওইখানে কিন্তু আমার ঝুঁকি থাকে, কারণ ওই সময় হচ্ছে তোমার মুনাফার যে প্রবাবিলিটিটা ওইটা কিন্তু ফ্লাকচুয়েট করে, অর্থাৎ কমতেও পারে বাড়তেও পারে। ওকে, ব্যবসার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লেনদেনের পুনঃপৌনিকতা, অর্থাৎ লেনদেনটা কন্টিনিউয়াস ঘটতে থাকবে। অর্থাৎ তুমি যখন ব্যবসা করবা তখন তোমাদের ক্রেতার সাথে তোমার ব্যবসায়ের একটা কন্টিনিউয়াস লেনদেন চলতে থাকবে, অর্থাৎ লেনদেনটা তোমার সার্কুলার হবে, অর্থাৎ পুনঃপৌনিক হতে থাকবে। ধরো আমি তোমাকে একটা জিনিস সেল করে দিলাম, এরপরে আমি আর কোনো পণ্য বেচলাম না, তাহলে ওইটাকে কিন্তু আমরা পুনঃপৌনিক বলতে পারতেছি না, অর্থাৎ আমার এই লেনদেনটা তোমার রিপিট হইতেছে না। তো ব্যবসার আর একটা শর্ত কি? তোমার লেনদেনের পুনঃপৌনিকতা, অর্থাৎ রিপিট হইতে হবে। ওকে, অর্থাৎ রিপিট হইতে হবে। তারপর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার বৈধতা থাকতে হবে। ব্যবসায় কি করতে হবে? তোমার বৈধতা থাকতে হবে। তারপরে উপযোগ ও সম্পদ সৃষ্টি করতে হবে। এখন আসি উপযোগ বলতে আমরা কি বুঝি? উপযোগ মূলত অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আমি ধরো এই যে এই টি শার্টটা আমার দরকার, এই যে অভাব যে আমার একটা ক্রিয়েট হলো, এই অভাব থেকে কিন্তু তোমার উপযোগটা সৃষ্টি হয়েছে। তো আমার যদি অভাবটা ক্রিয়েট না হতো, তাহলে কি আমার এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো কি তোমার এই টি শার্ট সেল করতো বা প্রডিউস করতো না? সো উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ এই উপযোগটা যখন আমরা সৃষ্টি করব, তখন আমরা ব্যবসার সম্পদও সৃষ্টি করব। এই উপযোগটা পূরণ করার জন্যই কিন্তু ফার্ম হাউসগুলা বিভিন্ন পণ্য প্রোডাকশন করে, অ্যান্ড এই প্রোডাকশন ওয়াইজ তারা সেল করে। ওকে, অর্থাৎ আমার যদি অভাবই ক্রিয়েট না হতো, তাহলে কিন্তু এই এন্টায়ার বিজনেসটা কোনো সময় ক্রিয়েট হতো না। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন আমরা দেখব ব্যবসার আওতা বা পরিধি। ব্যবসা মূলত কত পরিধি নিয়ে বিস্তৃত? তো ব্যবসায় মূলত দুইটা কাজ ব্যবসায় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উৎপাদন সংশ্লিষ্ট কাজ, আর একটা হচ্ছে কি বন্টন সংশ্লিষ্ট কাজ। অর্থাৎ ফার্স্টে আমার যে পণ্যটা আছে, ওই পণ্যটা আমরা প্রডিউস করব। ওকে, তো এই পণ্যটা যখন প্রডিউস করব, এটা কি প্রডিউস করে বসে থাকলে হবে নাকি? এই পেনটা, ধরো এই পেনটা আমি প্রডিউস করলাম, আমি হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। ওকে, তো এই পেনটা যখন আমি প্রডিউস করলাম, তাহলে কি এই পেনটা আমার ভোক্তা পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না? অবভিয়াসলি আছে। তো এই পেনটা যখন আমি আমার ভোক্তা পর্যন্ত পৌঁছাবো, তখন সেই কার্যাবলীকে আমরা বলবো হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী। তো ব্যবসায়ের আওতাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? সেটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত কাজ, তারপরে হচ্ছে বন্টন সংক্রান্ত কাজ। অ্যান্ড বন্টন সংক্রান্ত কাজের সাথে আরেকটা জিনিস কিন্তু রিলেটেড, অর্থাৎ বন্টনের সহায়ক যে কার্যাবলীগুলো আছে, এই তিনটা কাজ হচ্ছে রিলেটেড। তাহলে আমরা ইন এ সামারি বলতে পারি যে ব্যবসায় তিনটা পরিধি আছে। একটা হচ্ছে উৎপাদন, তারপরে বন্টন ও বন্টন সহায়ক কার্যাবলী। তাহলে কোন তিনটা মেইন জিনিস ব্যবসায় আছে? সেটা হচ্ছে প্রথমে উৎপাদন করব, তারপরে বন্টন করতে হবে, অর্থাৎ ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে, এবং ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য আমার যে সহায়ক উপাদানগুলো দরকার, যেমন আমি একটা প্রোডাক্ট উৎপাদন করে ভোক্তা পর্যন্ত পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো? পরিবহনের মাধ্যমে, বা হচ্ছে তোমার
আমার গুদামজাতকরণ করা লাগবে, প্রোডাক্টটা যেন নষ্ট না হয়ে যায়। ওকে, তো এই কাজগুলোকে বলা হয় বন্টন সহায়ক কার্যাবলী, অর্থাৎ বাণিজ্যের সাথে এই কাজটা কিন্তু রিলেটেড। ওকে, তাহলে ব্যবসার আওতা বা পরিধিতে কোন 3টা পয়েন্ট আমরা লক্ষ্য করলাম? সেই 3টা পয়েন্ট হচ্ছে উৎপাদন সংক্রান্ত, তারপর হচ্ছে বন্টন সংক্রান্ত এবং পণ্য বিনিময় মুখ্য কাজ। অর্থাৎ এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট নিয়ে আমাদের ব্যবসার আওতাটা গঠিত হয়। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সট স্লাইডে মুভ করব। ওকে, তো এই চার্টটা একটু তোমরা ভালো মতো দেখো। এই চার্টে হচ্ছে ব্যবসার আওতাটা মানে ইন এ শর্ট গ্লিমস তোমরা ধরতে পারবে। তাহলে দেখো, ব্যবসায় মূলত 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার শিল্প, আরেকটা বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন শিল্প আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে তোমার সংযোজন শিল্প। তো প্রাথমিক শিল্প যেটা, সেটা হচ্ছে তোমার একটা ওয়ার্ডে তুমি মনে রাখবে, এটা হচ্ছে নেচারের সাথে রিলেটেড। অর্থাৎ প্রাথমিক শিল্পটা প্রকৃতি সংশ্লিষ্ট হবে। ওকে, তো তোমাদের পরীক্ষায় যদি আসে কোনো কোয়েশ্চেন আসে বা সিকিউ বা এমসিকিউ যেটাই আসুক না কেন, তা যদি বলে যে প্রাথমিক শিল্প বলতে কি বোঝো, তাহলে তোমার মাথায় কনসেপ্টটা থাকবে হচ্ছে প্রাথমিক শিল্প হলো আমার নেচার বা প্রকৃতি রিলেটেড। তাহলে দেখো, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প বা কৃষি শিল্প, এই 3টার সাথে কিন্তু প্রকৃতি রিলেটেড আছে। ওকে, তাহলে প্রাথমিক শিল্প কোনগুলো? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প অ্যান্ড কৃষি শিল্পকে আমরা প্রাথমিক শিল্প বলতে পারি। তারপরে আমরা হচ্ছে সংযোজন শিল্প। এই সংযোজন শিল্প হচ্ছে সংযুক্ত নির্মাণ আর সেবা পরিবেশক শিল্প, যেগুলো আমরা সামনে হচ্ছে আলোচনা করব। তারপর হচ্ছে গৌণ শিল্প। গৌণ শিল্পের মধ্যে হচ্ছে উৎপাদন বিশ্লেষণমূলক আর প্রক্রিয়া ভিত্তিক, এই 3টা পার্ট হচ্ছে ইনক্লুডেড। তাহলে শিল্প আমরা 3 প্রকার বলতে পারি, যে প্রাথমিক শিল্প, সংযোজন শিল্প আর গৌণ শিল্প। এখন আমরা আসবো বাণিজ্য। তোমাদেরকে বলছিলাম যে বিনিময় আর সহায়ক কার্যাবলী, এই 2টা পার্ট নিয়ে কি তোমার বাণিজ্য গঠিত। এখন বিনিময় বলতে কি বুঝি? বিনিময় বলতে তোমরা এক ওয়ার্ডে মনে রাখবা, সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। পণ্য ক্রয় বা বিক্রয় করাকে আমরা বিনিময় বলি। তাহলে বিনিময় বলতে কি বুঝি? পণ্য ক্রয় বিক্রয় যে করার যে কাজটা, সেটাই হচ্ছে কি তোমার বিনিময়। তাহলে বাণিজ্য হচ্ছে বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলী দ্বারা গঠিত, এবং বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে আছে ব্যাংক। এই ব্যাংকটা অর্থগত বাধা দূর করে। বিমা হচ্ছে তোমার ঝুঁকি যে থাকে ব্যবসায়, এই ঝুঁকিটা হ্রাস করে। পরিবহন হচ্ছে যে দূরত্বগত যে বাধাটা, একটু আগে আমি বললাম যে শিল্পে যখন উৎপাদন করে, তো উৎপাদন থেকে ওই ফিনিশ গুডসটা বা ফিনিশ যে প্রোডাক্টটা, সেটা যখন ভোক্তা পর্যন্ত পৌঁছানো হয়, তো এই পৌঁছাবে কিসের মাধ্যমে? পরিবহন মাধ্যমে। ওকে, তারপর গুদামজাতকরণ। যেসব পচনশীল দ্রব্য আছে বা পচনশীল পণ্য আছে, যেমন আলু, তো এই আলুগুলো যেন পচে না যায়, এই জন্য আমাদেরকে কোল্ড স্টোরেজে কিন্তু রাখতে হয়। তো এইটাই হচ্ছে গুদামজাতকরণ। তারপরে আমরা বাণিজ্যকে আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। সোজা কথা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের মধ্যে, অর্থাৎ দেশের গণ্ডি বা সীমানার মধ্যে যদি বাণিজ্যিক কার্যাবলী হয়ে থাকে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি দেশের সীমানার বাইরে যে কার্যাবলীটা হয়ে থাকে, সেটা হচ্ছে কি তোমার বৈদেশিক বাণিজ্য। ওকে, তো অভ্যন্তরীণ বাণিজ্য আবার 2 প্রকার। একটা হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। তোমরা নিশ্চয়ই কাউরন বাজারের নাম শুনছো। তো কাউরন বাজারে কিন্তু বাংলাদেশে কৃষকরা যে পণ্যগুলো উৎপাদন করে, ওই পণ্যটা কাউরন বাজারে আসে কি হিসেবে? পাইকারি পণ্য হিসেবে। তো পাইকারি পণ্যগুলো আবার কোথায় যায়? খুচরা বিক্রেতা, অর্থাৎ তোমরা তোমাদের আশেপাশের মার্কেটে বা দোকানে যেই পণ্যগুলো পাও, সেটাই হচ্ছে তোমার খুচরা পণ্য। ওকে, তো পাইকারি পণ্যটা কি হয়? তোমার পাইকারির প্রাইসটা একরকম থাকে আর খুচরার প্রাইস পয়েন্টটা আরেক রকম থাকে। তো পাইকারি আর খুচরা এই 2টার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, পাইকারিটা উৎপাদন থেকে শুরু হয়ে একটা, পাইকারিটা হচ্ছে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস, এখানে লেনদেনটা 2টা ব্যবসায়ের মধ্যে হচ্ছে। আর খুচরাটা কার মধ্যে হচ্ছে? খুচরাটা হচ্ছে একটা ব্যবসায়ী
আর একটা হচ্ছে ভোক্তা, অর্থাৎ আলটিমেট যে কনজিউমার যারা কনজিউম করবে প্রোডাক্টটা, তাদের মধ্যে যে লেনদেনটা হচ্ছে, অর্থাৎ ব্যবসায়ী এবং ভোক্তার মধ্যে যে লেনদেনটা হচ্ছে সেটা হচ্ছে খুচরা ব্যবসায়, আর ব্যবসায়ীর মধ্যে যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে পাইকারি ব্যবসায়। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। তো আর বৈদেশিক বাণিজ্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, আমদানি, রপ্তানি আর পুনঃরপ্তানি। যখন আমাদের কোনো পণ্য শর্টেজ থাকে, বাংলাদেশ কিন্তু আমদানি নির্ভর দেশ, এটা তোমরা জানো, তো আমাদের ম্যাক্সিমাম পণ্যেরই শর্টেজ থাকে। তো যে পণ্যগুলো শর্টেজ থাকে সেগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, তো এটাকে বলা হয় আমদানি। আর রপ্তানি কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের প্রোডাকশন, অর্থাৎ আমাদের চাহিদা মিটেও এক্সট্রা কিছু থাকে, তো যখন এক্সট্রা কিছু থাকবে তো সেগুলো আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারি, তো এটাকে বলা হয় রপ্তানি। আর পুনঃরপ্তানির কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। পুনঃরপ্তানি হচ্ছে, ধর সাপোজ বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে কূটনৈতিক ঝামেলা চলে, কিন্তু বাংলাদেশের একটা পণ্য মায়ানমারের অবশ্যই দরকার, কিন্তু মায়ানমারের সাথে আবার শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্ক খুব ভালো, তো মায়ানমার করলো কি, বাংলাদেশেরও যেহেতু বিজনেস হওয়া দরকার, কিন্তু ওরা তো ডিরেক্ট নিজেদের মধ্যে লেনদেন করতে পারতেছে না, তো এক্ষেত্রে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ আগে শ্রীলঙ্কাকে পাঠাবে। ওকে, তো শ্রীলঙ্কাকে পাঠানোর পর শ্রীলঙ্কা আবার তোমার মায়ানমারের কাছে পণ্যটা পৌঁছে দিবে। তো এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে তোমার পুনঃরপ্তানি। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং, তাই না? ওকে, তাহলে এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখন আমরা দেখব শিল্পের সংজ্ঞা কি। শিল্পের সংজ্ঞা হচ্ছে, তুমি আগে আমরা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্টে যাব না, তুমি আগে কল্পনা করো একটা চেয়ার, ধরো কাঠের একটা চেয়ার, এটা প্রথমে কি তোমার ফিনিশ গুড ছিল না, প্রথমে কাট কাটতে হয়েছে। ওকে, পরে কাট কাটার পর একটা শেপে আনতে হয়েছে, ওই শেপে যখন আনলো তার উপর আবার রং করতে হয়েছে, রং করে বার্নিশ করে তারপর একটা কি তোমার ফিনিশ প্রোডাক্ট ক্রিয়েট হলো। তো দেখো এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে কি পাবো, যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ, প্রথমে কি করলাম, গাছ কাটলাম, এটাকে কি বলবো আমরা কনসেপ্টে, যে প্রাকৃতিক সম্পদ আহরণ করলাম, তারপরে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা হয়। অর্থাৎ এই যে কাটলাম, এটা কি ডিরেক্ট আমরা চেয়ার হিসেবে ইউজ করতে পারবো? অবশ্যই না। তো এটাকে কি করতে হয়েছে, আমার প্রসেস করতে হয়েছে। তো এই প্রসেস করাটাকে বলে যে তোমার উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে তোমার ব্যবহার উপযোগী পণ্য, অর্থাৎ প্রথমে যে গাছটা ছিল ওইটা তো মানুষ আর ডিরেক্ট চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না, তো ওইটাকে প্রসেস করে মানুষ যাতে ব্যবহার করতে পারে, এই প্রসেসে আনার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে তোমার শিল্প। তাহলে শিল্পকে মূলত 2টা ওয়ার্ডে আমরা ভাগ করতে পারি। তো 2টা কি পয়েন্ট কি কি, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং সেটা উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর। তাহলে ইন শর্ট আমরা 2টা কি পয়েন্ট মনে রাখবো। প্রথমটা কি, প্রাকৃতিক সম্পদ আহরণ, সেটা গাছ থেকে, যখন গাছ কাটলাম তখনই আমরা কি করলাম, প্রাকৃতিক সম্পদটা আহরণ করলাম, তারপরে যে প্রসেস করে যে মানুষের ফিনিশ গুডে পরিণত করলাম, সেটাকে কি বলে, যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর। ওকে, তাহলে এটাকেই শিল্প বলে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় এমসিকিউতে আসে, যে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। শিল্পকে কি বলা হয়, তোমার উৎপাদনের বাহন, এটা প্রায় এমসিকিউতে আসে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে কৃষি শিল্পটা কি। কৃষি শিল্প হচ্ছে কৃষি কাজের সাথে যে রিলেটেড যে শিল্পগুলো, সেটা হচ্ছে কৃষি শিল্প। এটা হচ্ছে ধান, গম, ভুট্টা বা যেই চাষি করো না কেন, বা এই যে যে শিল্পগুলো, এটাকে বলা হয় কি তোমার কৃষি শিল্প। ওকে, এখন আমরা দেখব প্রজনন শিল্পটা কি। প্রজনন শিল্প হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যে তোমার নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। এটা অনেক টাফ শোনাচ্ছে আমি জানি, তুমি এক কথায় মনে রাখবা যে প্রজনন শিল্পটা হচ্ছে এমন এক ধরনের শিল্প যে শিল্পে তোমার রিপ্রোডাকশন হয়, অর্থাৎ তোমার রিপ্রোডিউস হবে। এখন দেখো একটা বেসিক পার্থক্য আছে কৃষি শিল্প আর প্রজনন শিল্পের মধ্যে। ধরো আমি যখন শুধু মাছ চাষ করব, সেটা কিন্তু আমি রিপ্রোডাকশনের উদ্দেশ্যে করতেছি না, সেটা কিন্তু আমি জাস্ট একবার মাছটা প্রোডাকশন করে ওটা বাজারে সেল দিয়ে দিব, ওই কনসেপ্টটা নিয়ে আমরা হচ্ছে মাছ চাষ করতেছি। কিন্তু আমি যখন পোনা উৎপাদনের জন্য মাছ চাষ করব,
পোনা উৎপাদনের জন্য মাছ চাষ করব, তখন কিন্তু এটা হয়ে যাবে প্রজনন শিল্প। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সো এটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যখন আমরা শুধু মাছ চাষ করব তখন এটা আমরা কৃষি শিল্পের আওতায় পড়বে। আর যখন হচ্ছে পোনা উৎপাদনের উদ্দেশ্যে আমরা মাছ চাষটা করব তখন এটা চলে যাবে প্রজনন শিল্পে। অর্থাৎ এটা কিন্তু রিপ্রোডিউস হচ্ছে। নার্সারি, হ্যাচারি, এই দুইটা হচ্ছে তোমার প্রজনন শিল্পের উদাহরণ। এই যে নার্সারি, হ্যাচারি, এই দুইটা হচ্ছে তোমার প্রজনন শিল্পের উদাহরণ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউতে আসে এবং এমসিকিউতে এসে তোমাদের কনফিউজড করে দেয়। সো এই দুইটা তোমরা হচ্ছে মনে রাখবে। এই যে নার্সারি, হ্যাচারি, এটা হচ্ছে তোমার প্রজনন শিল্প। আর শুধু মাছ চাষ বা ধান, গম বা ভুট্টা চাষ, এগুলো হচ্ছে কি তোমার, এগুলো হচ্ছে তোমার কৃষি শিল্প। ওকে, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এখন আমরা দেখব নিষ্কাশন শিল্পটা কি। নিষ্কাশন শিল্প হচ্ছে, এর নামটা শুনেই বুঝতে পারতেছো যে কোনো কিছু আমরা উত্তোলন করতেছি। সেটা হতে পারে পানি থেকে, হতে পারে বায়ু থেকে, হতে পারে তোমার ভূগর্ভ থেকে। তো আমরা যখন প্রকৃতি থেকে কোনো জিনিস উত্তোলন করব, যেমন গ্যাস, ঠিক আছে, গ্যাস, তারপরে হচ্ছে তোমার পানি, এগুলো হচ্ছে তোমার নিষ্কাশন শিল্পের আওতায় পড়বে। যখন আমরা নলকূপ বসাই, গ্রামে গঞ্জে দেখে থাকবে যে নলকূপ বসানো হয়, তো নলকূপটা মূলত তোমার নিষ্কাশন শিল্পের মধ্যেই পড়ে। কারণ পানি থেকে কি তোমার মাটি থেকে আমরা পানি উত্তোলন করতেছি। সো নিষ্কাশন শিল্পের সংজ্ঞার মধ্যে আমরা বলতে পারি ভূগর্ভ, পানি এবং বায়ু হতে যে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকেই আমরা নিষ্কাশন শিল্প বলি। তো নিষ্কাশন শিল্প তোমরা এক কথায় কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে উত্তোলন করা হয় কোথা থেকে, প্রকৃতি থেকে। ওকে, এখন আমরা আসি নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প খুবই ইজি। এই যে আমাদের রাস্তাঘাট, বাড়ি, সেতু, দালানকোঠা, এগুলোই হচ্ছে তোমার নির্মাণ শিল্প। অর্থাৎ আমাদের চারপাশে যে স্ট্রাকচার দেখি আমরা, যেমন বিল্ডিং, তারপর হচ্ছে তোমার সেতু, বাঁধ, দালানকোঠা, সেগুলো হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। এখন যেই শিল্পটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা জরুরি, সেটা হচ্ছে প্রস্তুত শিল্প। এখন প্রস্তুত শিল্প বলতে আমরা মূলত কি বুঝি? প্রস্তুত শিল্পে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে যন্ত্র। তো একটা পণ্য যখন আমরা প্রডিউস করব তখন কিন্তু দুইটা জিনিসেরই প্রয়োজন হয়। প্রথমত তোমার মানুষ লাগে শিল্প প্রতিষ্ঠানে, তারপর হচ্ছে কি তোমার যন্ত্র লাগে, অর্থাৎ ম্যান অ্যান্ড মেশিন, এই দুইটাই তোমার ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে প্রস্তুত শিল্পে আমরা দেখি সংজ্ঞাটা দেখে আসি। শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা প্রস্তুত শিল্প বলি। ওকে, তাহলে এখানে হচ্ছে তিনটা পয়েন্ট আমরা দেখতে পারতেছি। প্রথমটা হচ্ছে কিসের সাহায্যে? কিসের সাহায্যে? শ্রম ও যন্ত্রের সাহায্যে। শ্রম ও যন্ত্রের সাহায্যে। শ্রম ও যন্ত্রের সাহায্যে আমরা কোন জিনিসটাকে মানুষের ব্যবহার উপযোগী করব? অর্ধপ্রস্তুত বা কাঁচামালটাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি র ম্যাটেরিয়াল বা হাফ ফিনিশড গুডস। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবা অনেক কাপড় যেগুলো হচ্ছে অর্ধপ্রস্তুত অবস্থায় আসে। অর্থাৎ হচ্ছে ধরো এই টি শার্টে হয়তো বা বোতাম লাগায়নি, বা হচ্ছে ডিজাইনটা, এই যে ডিজাইনটা আছে হ্যালস্টেইনের, এই ডিজাইনটা তখন প্রিন্ট করা হয়নি। সো এই পণ্যটাকে আমরা বলতে পারি যে হাফ ফিনিশড গুডস। ওকে, তো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। শ্রম ও যন্ত্রের সাহায্যে কোন জিনিসটাকে আমরা প্রসেস করতেছি? হাফ ফিনিশড গুড বা একদম র ম্যাটেরিয়াল বা কাঁচামাল। এই কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে যখন মানুষের ব্যবহার উপযোগী পণ্যে আমরা রূপান্তর করব, তো সেই জিনিসটাকে আমরা কি বলবো? প্রস্তুত শিল্প বা সার্জন শিল্প বলা হয় এটাকে। এটা তোমরা লিখে রাখতে পারো, প্রস্তুত শিল্প বা সার্জন শিল্প। এমসিকিউতে আসে এটা, প্রস্তুত শিল্প অপর নাম কি। ওকে, তো এটা প্রায় এমসিকিউতে আসে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ইনশাল্লাহ তোমরা বুঝেছো প্রস্তুত শিল্প বলতে আমরা কি বুঝি। ওকে, এখন আরও দুইটা ইম্পর্টেন্ট শিল্প সম্পর্কে আমরা শিখব। সেটা হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প আর হচ্ছে তোমার যৌগিক শিল্প। তো যেই ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমার মনে রাখতে হবে, এক কথায় বিশ্লেষণ শিল্প হচ্ছে একটা থেকে ভেঙে অনেকগুলো পণ্য রূপান্তর করা। অর্থাৎ একটা পদার্থ থাকবে, ওইটাকে ভেঙে আমরা অনেকগুলো পণ্য প্রস্তুত করতে পারবো। অর্থাৎ বিশ্লেষণ কথাটা দিয়ে আমরা বুঝতেছি
একটা পদার্থ থাকবে, সেটাকে আমরা ভাঙবো, ভেঙে অন্য পণ্য কি করব তোমার প্রস্তুত করব। সো এই শিল্পটাই হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প, অর্থাৎ এক থেকে অনেক পণ্য রূপান্তরিত হবে। এখন আমরা আসি যৌগিক শিল্প বলতে আমরা কি বুঝি। যৌগিক শিল্প বিশ্লেষণ শিল্পের উল্টাটা, অর্থাৎ ওখানে যেমন একটা পদার্থ ভেঙে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করা হতো, আর যৌগিক শিল্পে অনেকগুলো পদার্থ মিশ্রণ করে একটা ফাইনাল গুডস বা প্রোডাক্ট তৈরি করা হয়। তাহলে যৌগিক শিল্পকে তোমরা এই চিত্রের মাধ্যমে মনে রাখতে পারো যে ধরো এই দুইটা পদার্থ কম্বাইন করে আমরা একটা ফিনিশড গুডস প্রডিউস করলাম। ওকে, তাহলে বিশ্লেষণ শিল্পের এখন আমরা হচ্ছে বইয়ের সংজ্ঞায়, যে বইয়ের সংজ্ঞায় দেখো কি লেখা আছে, একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রীর তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। ওকে, তাহলে একটা পদার্থ থাকবে, এটাকে আমরা ভেঙে পদার্থটাকে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা যে পণ্যগুলা পাবো সেটাই হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প। যেমন হচ্ছে খনিজ তেল আমরা যখন রিসাইকেল করি, রিসাইকেল করার মাধ্যমে আমরা কি কি পাই, পেট্রোল, কেরোসিন, ডিজেল, খনিজ কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি পণ্যগুলো আমরা পাই। কয়টা পদার্থ থেকে? একটা পদার্থ থেকে। ওকে, আর যৌগিক শিল্প বলতে মূলত আমরা কি বুঝি, যৌগিক শিল্প ঠিক উল্টাটা, ওই যে শিল্পে পৃথক পৃথক পদার্থ হতে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে। যেমন লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, এইগুলা পদার্থ যখন মিক্স করে কি তৈরি হয় দেখো, ইস্পাত শিল্প গঠিত হয়। অর্থাৎ ইস্পাত এটা হচ্ছে আমার ফাইনাল গুডস, আর এটা আমরা কিসের মাধ্যমে তৈরি করলাম, ধরো এটা হচ্ছে কয়লা, তারপর এটা হচ্ছে আকরিক, এগুলো মিলে আমরা কি তৈরি করলাম, ইস্পাত তৈরি করলাম। তাহলে এটাকে আমরা ভাঙলাম না জোড়া দিলাম, এটা আমরা জোড়া দিলাম। তো জোড়া দিলে যৌগিক শিল্প, আর যদি আমরা ভাঙি তাহলে বিশ্লেষণ শিল্প। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে মুভ অন করব। এখন আমরা দেখব প্রস্তুত শিল্প বলতে আমরা মূলত কি বুঝি। তো প্রস্তুত শিল্পের সংজ্ঞা আমি এর আগেও দিয়ে এসেছি। প্রস্তুত শিল্প হচ্ছে তোমার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত পণ্য একটা পরিণত পণ্যে রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে তোমার প্রক্রিয়াভিত্তিক শিল্প। অর্থাৎ তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি। আখ হতে কিন্তু আমরা ডিরেক্ট আখ কি গোলায় খেতে পারবো পানির মধ্যে? পারবো না, বা চায়ের মধ্যে কিন্তু গোলায় খাওয়া পসিবল না। সো আখ আমার প্রসেস করে এটাকে প্রথমে কি করতে হবে, একটা মিডিয়াম কোনো পণ্যে রূপান্তরিত করতে হবে, তারপরে সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা চিনিতে রূপান্তরিত করব। সো এটাকে বলা হয় প্রস্তুত শিল্প। আর সংযোজন শিল্প হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, যৌগিক শিল্প আর সংযোজন শিল্পের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সংযোজন শিল্প হচ্ছে দুইটা পৃথক শিল্পকে যখন আমরা কম্বাইন করব। এটার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে গাড়িতে কিন্তু চাকা, গ্লাস এগুলো ডিফারেন্ট কোম্পানি প্রডিউস করে, কিন্তু এটার ফিনিশ গুডসটা হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা হচ্ছে তোমার গাড়ি। তো গাড়ির কিন্তু গ্লাস তৈরি হয় একটা কারখানায়, তারপরে টায়ার তৈরি হয় আর একটা কারখানায়। তো এগুলো কিন্তু ডিফারেন্ট শিল্প। ওকে, তো যখন দুইটা শিল্প বা একের অধিক শিল্প কম্বাইন করে একটা শিল্প গঠন করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন শিল্প। তাহলে দেখো এখন আমরা হচ্ছে টেক্সট বুকের ভাষা দেখব কি আছে, যে অন্য শিল্প উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একটি করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। অর্থাৎ উৎপাদনটা কোথায় হচ্ছে, অন্য শিল্পে। তো এটাকে আমরা যখন একত্র করে কম্বাইন করব, তখন সেটাকে আমরা কি বলবো, যে সংযোজন শিল্প বলবো। তাহলে সংযোজন শিল্প যৌগিক শিল্পের মধ্যে পার্থক্য কি? যৌগিক শিল্প হচ্ছে দুইটা ডিফারেন্ট পদার্থ একসাথে করে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি। আর সংযোজন শিল্প কি? এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট শিল্প, এই দুইটা একত্র করে আমরা সংযোজন শিল্প তৈরি করতেছি। সো আশা করি তোমরা বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো। তো সংযোজন শিল্পের উদাহরণ হচ্ছে গাড়ি, বিমান, জাহাজ, রেল ইঞ্জিন ইত্যাদি হচ্ছে তোমার সংযোগ শিল্পের উদাহরণ। এখন আমরা দেখব সেবা পরিবেশক শিল্প।
তো সেবা পরিবেশক শিল্প এটা খুবই ইজি, সেটা হচ্ছে মানুষের জীবনযাত্রা যাতে ইজিয়ার হয় এই জন্য যেই সরকার আমাদের যে সেবাগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্প। তো এখন যে আমরা বিদ্যুৎ ইউজ করছি, তারপরে পানি ইউজ করছি, এগুলো কি ওয়াসা থেকে আসে, তারপর ডেস্কো থেকে আসে, তো এইগুলোকে আমরা বলবো সেবা পরিবেশক শিল্প। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন, এগুলো কি তোমার সরকারিভাবে যে সেবাগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই সেবা শিল্পের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব বাণিজ্য কি। তো শিল্পের কাজ ছিল হচ্ছে উৎপাদন করা। এখন বাণিজ্য বলতে আমরা মূলত কি বুঝি? বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য আমি কনজিউমার আমার কাছে পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো আছে সেটাকে আমরা বলি বাণিজ্য। তাহলে দেখো আমরা টেক্সট বুকের ভাষাটা একটু দেখে আসি যে উৎপাদিত পণ্য, শিল্পে উৎপাদিত পণ্য ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো সেটাকে আমরা বলি বাণিজ্য। আর বাণিজ্যকে বলা হয় ব্যবসার বন্টনকারী শাখা। এটা খুব ইম্পর্টেন্ট। তো বাণিজ্যের প্রকারভেদ এর আগেও তোমরা এক নজরে দেখেছো যে অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। তো এই কনসেপ্টগুলো তোমাদেরকে আগেই ক্লিয়ার করেছি, হোপসো তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমরা নেক্সট স্লাইডে মুভ করছি। আচ্ছা, তো দেখো বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলীগুলো কোনগুলো? তোমাদেরকে আগেই বলেছি যে বিনিময় সহায়ক কার্যাবলী হচ্ছে বাণিজ্য যেন সুষ্ঠুভাবে ভোক্তার নিকট পণ্য পৌঁছায়, এই জন্য মাঝখানে যে প্রসেসগুলো দরকার হয় সেটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে রয়েছে ক্রয় বিক্রয়, যেটাকে আমরা পণ্য বিনিময় বলে থাকি। পণ্য বিনিময় একটা এমসিকিউ এমনও আসতে পারে যে পণ্য বিনিময় বলতে তোমরা কি বোঝো, এরকম এমসিকিউ আসে প্রায়। তো পণ্য বিনিময় মূলত কি তোমার ক্রয় বিক্রয়। আর গুদামজাতকরণ কি? পণ্য নষ্ট হওয়া থেকে বিরত থাকার জন্য আমরা যে পণ্যটাকে স্টোর করে রাখি সেটাকেই বলা হয় কি তোমার গুদামজাতকরণ। আর ব্যাংক হচ্ছে তোমার অর্থ সংক্রান্ত বাধা দূর করে। দেখো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর এক একটা কাজের মাধ্যমে আমার এক একটা বাধা কিন্তু দূর হচ্ছে। যেমন ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিসের বাধা দূর হচ্ছে? সত্যগত বাধা। সত্যগত বাধা বলতে আমরা কি বুঝি? সত্যগত বাধা অর্থাৎ ওনারশিপ। আমি ব্যবসায়ী, আমি যখন একটা জিনিস সেল করব তোমার কাছে, তখন ওনারশিপটা কি আমার কাছ থেকে তোমার কাছে ট্রান্সফার হয়ে গেল। এই যে ট্রান্সফার হয়ে গেল এটাই হচ্ছে তোমার সত্যগত বাধা। অর্থাৎ সত্যগত যে বাধাটা ছিল সেটা দূর হয়ে গেল ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তারপর গুদামজাতকরণের মাধ্যমে কি দূর হলো? সময়গত বাধা। সময়গত বাধা অর্থাৎ পণ্য যখন নষ্ট হয়ে যাবে এই ভয়ে যখন আমরা পণ্যটাকে স্টোর করে রাখি তখন কি আমার সময়টা সেভ হয়, তখন এই সময়গত বাধাটা দূর হয়। আর ব্যাংক কি? ব্যাংক থেকে আমরা অর্থ তুলি যখন টাকা দরকার হয় লেনদেনে, তো ব্যাংক হচ্ছে অর্থগত বাধাটা দূর করে। আর বীমা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে। বীমা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে। আর পরিবহন কোন বাধা দূর করে? দূরত্বের বাধাটা দূর করে। আর বাজারজাতকরণ প্রসার, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউতে আসে প্রায়, যে বাজারজাতকরণের মাধ্যমে কোন বাধাটা দূর হয়। বাজারজাতকরণের মাধ্যমে মূলত জ্ঞানগত যে সীমাবদ্ধতা আমাদের থাকে অ্যাজ এ কনজিউমার সেটাটা দূর হয়। তো যত বিজ্ঞাপন দেখবা, তো বিজ্ঞাপনের মাধ্যমে মূলত তারা কি করার ট্রাই করে? তারা পণ্যটাকে তোমার কাছে কি ইন্ট্রোডিউস করে দেয়। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে চিপসের প্যাকেটে তোমরা নিশ্চয়ই এরকম চারকোণ একটা সাইন দেখবা এবং মাঝখানে একটা সার্কেল দেখবা। সার্কেলটা দেখবা অনেক সময় সবুজ থাকে, না হয় লাল থাকে। হয়তো বা তোমরা খেয়াল করেছে বা করনি, পটেটো ক্র্যাকার্স বা মিস্টার টুইস্ট যে চিপসই বলো না কেন, এই চিপসের উপরে দেখবা সাইডে এরকম একটা সাইন থাকে, ঠিক আছে? একটা চারকোণা সাইনের মধ্যে সবুজ একটা সাইন থাকে। সেই সবুজটা হয় মানে একটা সার্কেল থাকে, সেই সার্কেলটা হয় সবুজ কালারের হয় না লাল কালারের হয়। এটা দিয়ে মূলত তোমাদেরকে কি বোঝাতে যাচ্ছে? এটা হচ্ছে যদি সবুজ কালারের হয় তার মানে কি মানুষটা ভেজ, অর্থাৎ সে আমিষ জাতীয় খাদ্য খায় না, ঠিক আছে? তাহলে চিপসের মধ্যে এমন কোনো উপাদান নাই যেটার মধ্যে তোমার হচ্ছে আমিষ আছে। ভেজ আর নন ভেজ এই যে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করলো কিসের মাধ্যমে? এই সাইনের মাধ্যমে। তো এইটাই মূলত হচ্ছে বাজারজাতকরণ প্রসার, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে তোমার জ্ঞানগত বাধাটা দূর করবে, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে তোমাকে ইন্ট্রোডিউস করায় দিবে। ইন্টারেস্টিং না ফ্যাক্টটা? ওকে,
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পণ্যের ব্যবসার কার্যাবলীগুলো আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। ব্যবসার কার্যাবলীর মধ্যে হচ্ছে তোমার উৎপাদন পড়ে। উৎপাদন হচ্ছে শিল্পের বাহন বলা হয়। তো এটা হচ্ছে উৎপাদন হচ্ছে ব্যবসার প্রথম বা মৌল কাজ। এটা হচ্ছে এমসিকিউতে তোমাদের আসতে পারে। ওকে, তারপরে উৎপাদন করার পর আমরা কি করি? ক্রয় বিক্রয় করি। কার কাছে ক্রয় বিক্রয় করি? ক্রেতার কাছে, অর্থাৎ আলটিমেট আমার যে ভোক্তা আছে তার কাছে কি আমরা পণ্যটা ক্রয় বিক্রয় করি। তো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যটার যে মালিকানা হস্তান্তর করা হয়, সেই হস্তান্তর কার্যটাই কি তোমার ক্রয় বিক্রয়। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। ব্যবসা, এখন আমরা উৎপাদন করলাম, ক্রয় বিক্রয় করলাম। এখন ব্যবসাটাকে চালু রাখার জন্য আমার তো অর্থের দরকার আছে। অর্থটা আমরা কোথা থেকে পাবো? এটা হতে পারে আমার পার্সোনাল ফান্ডিং, এটা হতে পারে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ফান্ডিংটা করতে পারি। তাহলে দেখো, অর্থ সংস্থান প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ যে মূলধন, এটা উপযুক্ত উৎসসমূহ থেকে সংগ্রহ লাগানোর প্রক্রিয়াকে কি বলে? তোমার অর্থ সংস্থান বলে। তারপরে ব্যবসায় তোমার ঝুঁকি নিতে হয়। ব্যবসা করতে গেলে আমি আগেই বলেছি, ফার্স্টের দিকে আমি ক্লিয়ার করেছি, তোমার অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে। সেটা হতে পারে মিনিমাম অথবা ম্যাক্সিমাম। তারপরে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তোমার যে বাধাটা, দূরত্বগত বাধাটা, সেটা দূর হয়। অর্থাৎ উৎপাদন স্থল থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছায় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, যে উৎপাদন স্থল থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছায় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। এটাও এমসিকিউতে আসে মাঝে মধ্যে। আর গুদামজাতকরণ তো তোমাদেরকে এক্সপ্লেন করেছি। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়টা পণ্য নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি তোমার স্টোর করে রাখি বা গুদামজাতকরণ করি। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টাস্ক শিখব। এটা প্রায়ই আসে, এটা এমসিকিউতে আসে এবং পাশাপাশি এটা সিকিউতে মাঝে মাঝে আসে। দুইটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে প্রমিতকরণটা হচ্ছে প্রথমে পণ্যের মান, রং, আকার, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী আমরা পণ্যটাকে শনাক্ত করব। অর্থাৎ ধরো, রাজশাহীর আম কিন্তু খুব বিখ্যাত। এখন রাজশাহীর আমের মধ্যেও ক্যাটাগরি আছে। তোমার হচ্ছে তোমার গোপালভোগ আছে, ফজলি আছে, ন্যাংরা আম আছে। তো এটা গেল হচ্ছে তোমার ক্যাটাগরি স্বাদের দিক থেকে। এখন ফজলির মধ্যে বড় ছোট বিভিন্ন সাইজ আছে বা রং আছে। তো ইত্যাদি অনুযায়ী আমরা কি করে ফেলবো? শনাক্ত করে ফেলবো যে এটা হচ্ছে ফজলি আম, এটা ন্যাংরা আম, এটা হচ্ছে তোমার গোপালভোগ। তো এইভাবে যখন আমরা শনাক্ত করব, সেই শনাক্তকরণের কাজটাই হবে কি তোমার প্রমিতকরণ। এবং এই শনাক্ত করার পর আমরা যে মান অনুযায়ী পণ্যটাকে ডিভাইড করে ফেলবো, এই ডিভাইড করাটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। এখন আমরা টেক্সট বুকের ভাষায় আসি। টেক্সট বুকের ভাষায় দেখো কি বলা আছে? পণ্যের ওজন, আকৃতি, রং, গুণাগুণ ইত্যাদি পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কাজকেই তোমার প্রমিতকরণ বলে। আর পর্যায়িতকরণটা কি? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করে ফেলার যে কাজটা, সেটাকে বলা হয় পর্যায়িতকরণ। তাহলে প্রথমে যে শনাক্ত করতেছি এটা হচ্ছে প্রমিতকরণ, তারপরে যে আমরা যে পণ্যটা ভাগ করে ফেলতেছি এটা হচ্ছে পর্যায়িতকরণ। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে মুভ করব। তারপর হচ্ছে মোড়কীকরণ। মোড়কীকরণটা হচ্ছে পণ্য যেন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচে, এই জন্য হচ্ছে তোমার প্যাকেজিং, যেটাকে আমরা বলি ইংলিশে, প্যাকেজিং করা হয় পণ্য নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য। তারপর হচ্ছে বাজারজাতকরণ, অর্থাৎ পণ্যটাকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য ভোক্তাকে যে জানানো হয় পণ্যটার ব্যাপারে, সেটাই হচ্ছে তোমার বাজারজাতকরণ। এখন আমরা দেখব সামাজিক ব্যবসায়টা কি। সামাজিক ব্যবসায় একটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই ব্যবসায় মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। এই ব্যবসায় কি থাকে না? মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। তো তোমরা হয়তো আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া একটু আগে তো আপনি বলেছিলেন যে ব্যবসা মানেই হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, তাহলে এটাকে আমরা কেন ব্যবসায় বলবো? ঠিক আছে, তো সামাজিক ব্যবসায় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা হচ্ছে এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য ঠিকই থাকতেছে না, কিন্তু এর মাধ্যমে যারা ব্যবসায় করতেছে তাদের কিন্তু মুনাফা অর্জিত হয়। কিভাবে সেটা এখন এক্সপ্লেন করছি। দেখো, যে ব্যবসা করতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন নেন, কিন্তু তার মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। কি উদ্দেশ্য থাকে? সমাজ কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণ। ওকে, তাকে আমরা কি বলি? সামাজিক ব্যবসা বলি। এখন ধরো
যারা ইনভেস্ট করতেছে তাদের কিন্তু কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। তোমাকে কনসেপ্টটা আমি এক কথায় বোঝাই, সেটা হচ্ছে ধরো যারা হচ্ছে অনেক ধনী প্রকৃতির, তারা একটা এজে যে তারা নিজেদের সুনাম গঠন করতে চায়। তো সুনাম গঠন করতে তারা কি করে, তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন এতিমখানায় বিনিয়োগ করে। তো সামাজিক ব্যবসায়ের কনসেপ্টটা এখান থেকে আসছে যে এরকম যারা এলিট শ্রেণী আছে, যারা হচ্ছে নিজেদেরকে পরিচিত করতে চায়, তারা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবে আমার ব্যবসায়। তো এই ব্যবসাটা এই অর্থটা আমি কাকে দিব, এই অর্থটা নিয়ে আমরা দরিদ্র জনগোষ্ঠীকে দিব। দরিদ্র জনগোষ্ঠীরা তারা হচ্ছে মানে এই টাকাটাকে ইউজ করে তাদের মূল অংশটা, অর্থাৎ ধরো একটা দরিদ্র মানুষ, সে 5,000 টাকা নিল, অর্থাৎ 5,000 টাকা লোন নিল। ওকে, তো 5,000 টাকা লোন নিয়ে সে একটা ছাগল কিনলো। এই ছাগলটা পালন করে তারপর সে কি করলো, ছাগলটা পালন করে তার যে 5,000 টাকা যখন তার উঠে যাবে দুধ বিক্রি করে, তখন সে 5,000 টাকা ফেরত দিয়ে দিবে সামাজিক ব্যবসায়। আর সামাজিক ব্যবসা কি করবে, ওই 5,000 টাকা নিয়ে আবার নতুন আরেকজনকে লোন দিবে। তো এইভাবে কনস্ট্যান্টলি তোমার রিসাইকেল হবে মানে এই প্রসেসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এই ব্যবসার উদ্দেশ্য কিন্তু বাণিজ্যিক, এই ব্যবসার কাজ হবে বাণিজ্যিক, অর্থাৎ কাজটা তোমার বাণিজ্যিক কাজের মতোই, কিন্তু তোমার উদ্দেশ্য হবে সামাজিক। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসতে পারে যে সামাজিক ব্যবসার কাজ কেমন আর উদ্দেশ্য কেমন। উদ্দেশ্য হচ্ছে সামাজিক আর কাজ হবে বাণিজ্যিক। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব ব্যবসার কাজ কি কি, ব্যবসার কার্যাবলী আমরা দেখব। ব্যবসার কার্যাবলীর মধ্যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সামাজিক ব্যবসার কার্যাবলীর মধ্যে আমাদের মেইন ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, অর্থাৎ সমাজ কল্যাণ, যাতে সমাজ থেকে ধনী গরিবের যে বৈষম্যটা আছে এটা যেন কমে আসে, এটা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। তারপরে হচ্ছে ব্যবসা অবশ্যই অর্থনৈতিক দিক থেকে টিকে থাকতে হবে, অর্থাৎ আমার যেহেতু তোমার মুনাফা আসতেছে না, তো ব্যবসা তো টিকে থাকার জন্য আমার ফান্ড দরকার। এই ফান্ডটা কারা দিবে, ওই যে এলিট শ্রেণী বা ধনী যে ব্যক্তিবর্গরা, ওরা দিবে। সো আমাদেরকে কনস্ট্যান্ট ফান্ড রেজ করতে হবে। ওকে, অবশ্যই ব্যবসাকে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। যারা বিনিয়োগ করবে তারা তাদের বিনিয়োগ অর্থ ফেরত পাবে, কিন্তু কোনো লভ্যাংশ পাবে না। অর্থাৎ এই ব্যবসায় যারা বিনিয়োগ করবে তারা শুধু তাদের মেইন যে ক্যাপিটাল যেটা তারা বিনিয়োগ করছিল ওইটাই তারা ফেরত পাবে, কিন্তু কোনো এক্সট্রা কোনো লভ্যাংশ থাকবে না। আর শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর বাকি যে মুনাফা থাকবে সেই মুনাফাটা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় হবে। এখন মুনাফা কোত্থেকে আসতেছে? মুনাফা হচ্ছে যখন আমি 5,000 টাকা লোন দিলাম ওই দরিদ্র মানুষটাকে, ওই 5,000 টাকা যখন সে আমাকে ব্যাক করবে তার সাথে সে কিছু পরিমাণ অংশ মুনাফা দিবে। তবে সেটা খুব সামান্য অংশ, কিন্তু আমি যদি প্রায় 100 দরিদ্র মানুষকে এরকম লোন দিই, তো অল্প একটু যে মুনাফার অংশটা আমরা নিব, সেই মুনাফাই কিন্তু আমার একটা ফান্ড হিসেবে কাজ করবে, এবং সেটা পরবর্তীতে আরও দরিদ্র মানুষের মানে আর্থিক কল্যাণে ব্যয় হবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে অবশ্যই সমাজে সচেতনতার সাথে পরিচালনা করতে হবে, যাতে এই সামাজিক ব্যবসা সম্পর্কে মানুষের মনে কোনো নেগেটিভ ধারণা না থাকে। অ্যান্ড এখানে যে মানুষগুলা জনশক্তি কর্মরত আছে, তো এই জনশক্তির জন্য যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং তারা যেন ঠিকঠাক মতো পারিশ্রমিক পায়, সেই দিকটা আমাকে নিশ্চিত করতে হবে। সো এটাই হচ্ছে তোমার সামাজিক ব্যবসার কাজ। পরীক্ষায় এটা হচ্ছে গ বা ঘ নাম্বারে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যবসার কার্যাবলীটা তোমরা ঠিকঠাক মতো দেখে যেও। তো এখন আমরা দুটা এমসিকিউ সলভ করব। দেখো, নদী থেকে বালু উত্তোলন কোন শিল্প? এটা একটা বোর্ডে আসছিল, বোর্ডের কোয়েশ্চেন, এই দুইটা একটা বোর্ডের কোয়েশ্চেন। তাহলে দেখো, আমি তোমাকে বলছিলাম যে প্রকৃতি থেকে কোনো জিনিস যখন আমরা আহরণ করব বা নিব, তখন সেটা আমরা কিসের মধ্যে পড়বে? নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে। তারপর দেখো, ব্যবসার দুটি প্রধান কাজ কোনটি? এটা অনেকে কনফিউজড হয়ে যেতে পারো, অন্যকে হয়তো বা হুজুকে ক্রয় বিক্রয় দিয়ে আসতে পারো, কিন্তু আমরা জানি যে ব্যবসায় হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। ও আচ্ছা, প্রত্যক্ষ সেবার কনসেপ্টটা তোমাদেরকে বলি। প্রত্যক্ষ সেবা হচ্ছে স্বাধীন পেশায় নিয়োজিত যেসব পেশাজীবীগণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে
তাদের ব্যবসা পরিচালনা করে সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। যেমন হচ্ছে তোমার ডাক্তার, উকিলরা বিভিন্ন ল ফার্ম দেয় না, তো সেটাই হচ্ছে কিন্তু তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেয়, কিন্তু তারা হচ্ছে স্বাধীন পেশাজীবী। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বাধীন পেশাজীবী মুনাফা অর্জনের উদ্দেশ্য। এই দুইটাই তোমার বেসিক কি পয়েন্ট। এই দুইটা বেসিক কি পয়েন্ট দিয়ে তুমি তোমার প্রত্যক্ষ সেবা ধারণাটা এক্সপ্লেইন করতে পারবে। ওকে, তাহলে ব্যবসার দুটি প্রধান কাজ কোনটি? অর্থ সংস্থান ও বিনিয়োগ, এটা জাস্ট একটা পার্ট, এটা প্রধান কাজ না। মূলধন গঠন ও বিনিয়োগ, এটাও একটা পার্ট, এটা প্রধান কাজ না। উৎপাদন ও বন্টন, হ্যাঁ উৎপাদনটা কি শিল্পের মধ্যে পড়তেছে, আর বন্টনটা বাণিজ্যের মধ্যে পড়তেছে। ওকে, তাহলে হবে হচ্ছে উৎপাদন ও বন্টন। আর ক্রয় বিক্রয় হচ্ছে বাণিজ্যের একটা পার্ট, তাই ক্রয় বিক্রয় হবে না। এখন আসি আমরা সৃজনশীলটা কিভাবে মানে লিখবো পরীক্ষার খাতায়। তো প্রথমে ব্যবসায় কি, ব্যবসার সংজ্ঞা লিখবা। শিল্প বলতে কি বোঝো? শিল্প প্রথমে 1 পয়েন্টে লিখবা শিল্পের সংজ্ঞাটা, তারপরে শিল্প প্রকারভেদের যে একটা সাধারণ ধারণা সেটা তোমরা দিবা। অর্থাৎ 1 মার্কের জন্য 1টা পয়েন্ট হবে, 2 মার্কের জন্য 2টা পয়েন্ট, 3 মার্কের জন্য 3টা, 4 মার্কের জন্য 4টা। তেমনিভাবে গ নাম্বার আর ঘ নাম্বারে তোমার হচ্ছে উদ্দীপকের সাথে রিলেট করতে হবে। প্রথমে হচ্ছে 1 লাইনে তুমি লিখে দিবা অ্যাকচুয়ালি কি চাইছে, যে জনাব সামাদ কোন ধরনের বাণিজ্য করবেন। এখন এই কোয়েশ্চেন দ্বারা আমরা কি বুঝতেছি? এটা বাণিজ্যের প্রকারভেদ থেকে কোয়েশ্চেনটা আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাণিজ্যের প্রকারভেদের কোন পয়েন্টটা নিয়ে জনাব সামাদ ইনক্লুডেড, এটা আমাদের তোমার উদ্দীপক পড়ে বুঝতে হবে। তারপরে ওটার সাথে আমরা রিলেট করে তোমার লিখব। ওকে, তারপর হচ্ছে জনাব সামাদ কেন তার পণ্য নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলো। তো কিসের কারণে? শিল্প, বাণিজ্য নাকি প্রত্যক্ষ সেবা? এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। সো এইভাবে তোমরা ক, খ, গ, ঘ এর মধ্যে তোমার কনসেপ্টটা তোমরা পয়েন্ট আকারে লিখবে, তাহলে তোমাদের মার্কস বাড়বে। আর একটা আমাদের ভুল ধারণা প্রচলিত যে তোমার যত লিখবা তত বেশি মার্ক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ভুল ধারণা। তুমি যদি তোমার এক্সাক্ট পয়েন্টটা তুমি এক্সামিনারকে বোঝাতে পারো আর তোমার লেখা যদি স্পষ্ট হয়, তাহলেই ইনশাল্লাহ তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। আর তোমরা যদি পার সৃজনশীলে 8 বা 9 করে অবশ্যই পাওয়া সম্ভব, এবং 10-এ 10ও পাওয়া সম্ভব। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমরা কতটুকু গুছায় লিখতে পারতেছো এবং কতটুকু টু দি পয়েন্টে তোমরা কথাটা বলতে পারতেছো। ওকে, তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আসসালামু আলাইকুম, শুভকামনা সবার জন্য।